নির্বাহী আদেশে জামাত শিবির নিষিদ্ধ করে গেজেট প্রকাশ, ওরা কিছুই করতে পারবে না বললেন মন্ত্রীরা। সাহসী সিদ্ধান্ত, মন্তব্য বিশিষ্টজনদের। ওদের বিরুদ্ধে তো আমরা সেই ৭১ থেকে যুদ্ধ করতেছি, কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে। এটা সময়ের দাবি, সেই দাবি সরকার পূরণ করেছে। আমরা সরকারকে এর জন্য স্বাগত জানিয়েছি। স্বামীর শোক সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন স্ত্রী। কোটা আন্দোলন দেখতে গিয়ে চোখে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান পানি বিক্রেতা জিসান। রোহিঙ্গা ক্যাম্পে ১ বছরে অর্ধশতাধিক খুন। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বেড়েছে সন্ত্রাসীদের আনাগোনা। জড়িত কয়েকজনের নাম যমুনা টেলিভিশনের হাতে। কয়েকটি গ্রুপ আছে যারা চাঁদাবাজি, অপহরণ, মাদক ব্যবসা এগুলো নিয়ন্ত্রণ করে অর্থ সংগ্রহের চেষ্টা করে। মেঘনার অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুরের ২ উপজেলার অন্তত ২০টি গ্রাম প্লাবিত। তলিয়ে গেছে মাছের ঘের আর ফসলি জমি। দুর্ভোগে জলমগ্ন সাধারণ মানুষ। সাম্প্রতিক অস্থিরতায় পর্যটক শূন্য রাঙামাটি। ব্যবসা বাণিজ্যে হঠাৎ মন্দাভাব। দুশ্চিন্তায় পর্যটক খাত সংশ্লিষ্টরা। ঢাকা থেকে কাস্টমার ছিল, লাস্ট ৭ দিনে এগুলো সব ক্যান্সেল হয়ে গেছে। বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের টোটালি আমরা হোটেলে গেস্ট শূন্য। লসের তো কোনো হিসাব কিতাব নাই। আমার যে এই মাসে যে আমাদের বেতন ভাতাতে দিবে তাতে তো হিমশিম খেয়ে যাবে। ইসমাইল হানিয়ার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। ক্ষেপণাস্ত্র নয়, ২ মাস আগে পেতে রাখা বোমায় মৃত্যু। নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে তথ্য। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হলো জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির সহ দলটির সব অঙ্গ সংগঠনকে। এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে সাম্প্রতিক সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও হত্যাযজ্ঞ, ৭১ গণহত্যা এবং যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে সংগঠনটির বিরুদ্ধে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিষিদ্ধের ঘটনায় জামাত শিবির সহিংসতা করলে মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে সরকার। ৭১-এর মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ সংগঠনে দল হিসেবে যুক্ত ছিল জামায়াত ইসলামী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আমির গোলাম আজমের বিচারের রায়ে দলটিকে অপরাধী সংগঠন হিসেবে দায়ী করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তীতে ২০১৩ সালে উচ্চ আদালতের আরেক রায়ের পর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধনও বাতিল হয় জামায়াতের। সবশেষ সংগঠনটির বিরুদ্ধে যুক্ত হয় কোটা আন্দোলন ঘিরে হত্যাযজ্ঞ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও উস্কানির অভিযোগ। এসব অভিযোগ আমলে নিয়ে জামায়াত ইসলামী ও এর অঙ্গ সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাস বিরোধী আইনের ১৮-এর ১ ধারা অনুযায়ী জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। এতে নিষিদ্ধের পাশাপাশি সংগঠন দুটির কার্যালয় বন্ধ, সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ করা যাবে। সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের ১৮-র ১ ধারায় এই জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল এবং এটা সন্ত্রাস বিরোধী আইনে যে দ্বিতীয় তফসিল আছে সেইখানে সেই নামগুলো সেই তালিকাভুক্ত হবে। প্রজ্ঞাপনটা যেটা জারি করার সেইটা আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে অলরেডি চলে গেছে জায়গা মতো, ওইটাই ফাইনাল, ওইটা হয়ে গেছে। জামায়াত শিবির নিষিদ্ধের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা আছে। সে বিষয়ে সরকারের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছি না, ওদের বিরুদ্ধে তো আমরা সেই ৭১ থেকে যুদ্ধ করতেছি, কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে। কোটা আন্দোলনের সহিংসতার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গত ২৯ জুলাই রাতে ১৪ দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল জামায়াত ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধের। দুর্ভাগ্যের বিষয় যে আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
৪৫ বছর পর আবারও রাজনীতি থেকে বিতাড়িত হল বাংলাদেশ জামাতে ইসলামী। তবে জামাত এবারই প্রথম নিষিদ্ধ হয়নি। এর আগেও 4 বার নিষিদ্ধ হয়েছে উপমহাদেশের এই রাজনৈতিক দলটি। সাম্প্রতিককালে হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ, সন্ত্রাসী কর্মকাণ্ডের সরাসরি সম্পৃক্ততা এবং উস্কানির অভিযোগ আনা হয় দলটির বিরুদ্ধে। ফলে নির্বাহী আদেশে জামাতকে নিষিদ্ধ করেছে সরকার। বাংলাদেশ জামায়াত ইসলামী সৈয়দ আবুল আলা মওদুদের হাতে গড়া একটি রাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠাকালের নাম ছিল জামায়াত ইসলামী হিন্দ। ব্রিটিশ ভারতে 1941 সালের 26 আগস্ট সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। 2013 সালের আগস্ট মাস থেকে রাজনৈতিক দল হিসেবে দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করেন বাংলাদেশের হাইকোর্ট। 3 বিচারপতির গঠিত হাইকোর্ট বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এই রায় হয়। ওই রায়ের ফলে জামায়াত দলগতভাবে ও দলীয় প্রতীকে নির্বাচন করার অধিকার হারায়। প্রতিষ্ঠার পর পাকিস্তান আমলেই 5 বছরের মধ্যে 2 বার নিষিদ্ধ হয় দলটি। প্রথমবার 1959 সালে, দ্বিতীয়বার 1964 সালে। সে সময় দলের প্রধান মওদুদী সহ গ্রেফতার করা হয় 60 জামায়াত নেতাকে। এদের মধ্যে পূর্ব পাকিস্তানের যে 13 জন জামায়াত নেতা ছিলেন তাদের অন্যতম গোলাম আজম। 1971 সালে স্বাধীনতা অর্জনের পর 1972 সালের সংবিধানে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়। ফলে স্বাধীন বাংলাদেশের শুরুতেই নিষিদ্ধ হয় জামায়াত। কিন্তু 1979 সালে জিয়াউর রহমান সংবিধান পরিবর্তন করায় আবারও বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায় জামায়াত। 71-এ মানবতাবিরোধী অপরাধের দায়ে বিভিন্ন মাত্রায় দণ্ডিত হয়েছেন দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতা। এমন একটি মামলার রায়ে জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছিলেন মানবতাবিরোধী ট্রাইব্যুনাল। জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধেও বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও মুক্তিযুদ্ধ গবেষকরা। তারা বলছেন, অনেক পরে হলেও মুক্তিযুদ্ধের বাংলাদেশে এটি সাহসী সিদ্ধান্ত। তবে চাপ আসতে পারে বিভিন্নভাবে। সেসব চ্যালেঞ্জ মোকাবেলায় কঠোর ভূমিকা নিতে হবে রাষ্ট্রকে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান ছিল জামায়াতে ইসলামীর। পাকিস্তানি বাহিনীর গণহত্যা, ধর্ষণ, নিপীড়নে মুক্তিকামী বাঙালির চক্ষুশূলে পরিণত হয় তারা। মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি এবং আমৃত্যু কারাদণ্ড হয়েছে জামায়াতের বেশ কয়েকজন নেতার। 2013 সালে জামায়াতকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে দোষী সাব্যস্ত করে বিচারের আওতায় আনার রায় দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারও আগ থেকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ও প্রগতিশীল শ্রেণী জামাতকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিল। অবশেষে নির্বাহী আদেশে এলো নিষিদ্ধের ঘোষণা। বিশ্লেষকরা বলছেন, অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। জামাত তো বহু পূর্বেই নিষিদ্ধ হওয়া উচিত ছিল এবং সরকারেরও সে কাজটা করা উচিত ছিল, কিন্তু সরকার সে কাজটি যথাসময়ে করে নাই। হয়তো এখন তারা বুঝতে পারছে যে বীরদর সাপ সে কখনো পোষ মানে না, সুযোগ পেলে সে সবল দেয়, যে কারণে তারা এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি আবার বলছি, জামাত স্বাধীন বাংলাদেশে জামাতের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। সরকার ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীর দল হিসেবে জামাতের বিচার না করলেও জামাতের শীর্ষ নেতাদের বিচার করেছে। এখন জামাতের অবস্থাটা এমন একটা জায়গায় তাদের সন্ত্রাস এসে পৌঁছেছে যেটা আমাদের জাতীয় নিরাপত্তা, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা, জননিরাপত্তা সব কিছুর জন্য একটা মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সময় জামাত নিষিদ্ধ করার কোনো বিকল্প কিছু ছিল না। এটা সময়ের দাবি, সেই দাবি সরকার পূরণ করেছে। আমরা সরকারকে এর জন্য স্বাগত জানিয়েছি। তারা মনে করছেন, এই সিদ্ধান্তে জামাত শিবির আরও সহিংস হতে পারে। ভূ রাজনৈতিক চাপও আসতে পারে সরকারের ওপর। সঠিক সিদ্ধান্ত নিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এখানে যদি একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, আমেরিকা ইন্টারভেন করবে, পশ্চিমের ন্যাটোর দেশগুলো ইন্টারভেন করবে। বাগদাদে কি হয়েছিল? রাতের অন্ধকারে আমেরিকা এসে হামলা করেছে। সাদ্দামকে কিভাবে তারা উৎখাত করেছে, নজিবুল্লাহকে আফগানিস্তানে কিভাবে এরা উৎখাত করেছে। এরা একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তো তৈরি করেছে। এটা তো করতে দেওয়া যাবে না। করা মানে হচ্ছে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তো সেই জন্য আমরা মনে করি সরকার, নাগরিক সমাজ সবাইকে সচেতন হতে হবে। দেশ একটা দুর্যোগের সম্মুখীন। আওয়ামী লীগকে আমি পছন্দ না করতে পারি, নির্বাচন হবে, অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে সেটা তারা আসবে,
বহুদলীয় গণতন্ত্র থাকতে হবে, গণতন্ত্রের মধ্যে সহনশীলতা, সহিষ্ণুতা সবাইকে দেখাতে হবে। জামাত যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হবে এবং তারা আরও সহিংস হবে, এটা তো হতেই পারে, কেন এইটাই হলো তাদের রাজনীতির পুঁজি। সেখানে রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্র তারা নীরব হয়ে বসে থাকবে না এবং রাষ্ট্রের অস্তিত্বের জন্য, জনগণের জীবন এবং সম্পত্তির নিরাপত্তার জন্য এবং জনজীবনকে স্বাভাবিক রাখার জন্য রাষ্ট্রকে সেখানে যথাযথ ভূমিকা পালন করতে হবে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধাপরাধীদের রায় কার্যকরে বিদেশি চাপ সামাল দেওয়ার অভিজ্ঞতা আছে সরকারের। এক্ষেত্রেও ভালোভাবেই সামাল দেবে তারা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্রাফিতি অঙ্কন, দেয়াল লিখন, শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, গান গাওয়া, ক্যাম্পাস ও মশাল মিছিল কর্মসূচি পালন করেছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বেইলি রোডে বৃষ্টি উপেক্ষা করে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ক্যাম্পাসে জড়ো হয়ে বৃষ্টিতে ভিজে 9 দফা দাবি বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গ্রাফিতি অঙ্কন করে। সন্ধ্যায় শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করেন। শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। খারাপ সময় যেন পিছু ছাড়ছে না কিছু পরিবারের। রাজধানীর যাত্রাবাড়ির নিজ বাসায় সোমবার আত্মহননের পথ বেছে নেন পানি বিক্রেতা জিসানের স্ত্রী মিষ্টি আক্তার। এর ঠিক 7 দিন আগে আন্দোলন দেখতে গিয়ে গুলিতে প্রাণ হারিয়েছিলেন তার স্বামী। এক বুক বেদনা কাটিয়ে ওঠার আগেই আত্মীয় স্বজন প্রতিবেশীর কাছে এ আরেক ধাক্কা। জিসান মিষ্টির দুটি পরিবার মেনে নিতে পারছে না তাদের এভাবে চলে যাওয়া। সারাটা জীবন পাশাপাশি কাটাবে তারা, কথা ছিল এমনই। তবে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরের অধ্যায়ে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত জিসান মিষ্টি দম্পতি, 7 দিন আগে আর পরে। রাজধানীর রায়েরবাগ এলাকায় দোকানে দোকানে ফিল্টার পানি বিক্রি করত জিসান। 20 জুলাই ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষে যখন উত্তাল ওই এলাকা, আন্দোলন দেখতে ঘরের সামনের রাস্তায় উঁকিঝুঁকি মারতে গিয়ে গুলি লাগে তার চোখে। মারা যায় জিসান। ওনার শ্বশুর শাশুড়ির উপর থেকে নিষেধ করছে যে ওদিকে যাস না, গোলাগুলি করতেছে। কয় কিছু হবে না, কয়ে এই খাম্বার এখানে লুকাইছে যেমনি পুচকি মারে দেখছে আর গুলি লাগিয়েছে। সোমবার জীবনসঙ্গীকে দাফন করার পর পৃথিবীটা হয়তো অচেনা লেগেছে মিষ্টি আক্তারের। জিসানটা ছাড়া কিছু বোঝে না। জিসান মারা যাওয়ার পরে থেকে জিসানের একটা প্যান আর 7 বুকেলে সবসময় কান্না করত। কত কে আমি জিসান, এটা আমার জিসান, এটা আমার জিসান, খাইতে কইলে আমার জিসান রান্না। শোকস্তব্ধ দুটি পরিবারই এখন দিশেহারা। আমরা বাসায় কেউ ছিলাম না ওই সময়। আসি দেখে আমার মেয়ে গলায় ওনা ঝুলিয়া ফ্যানের লগে মারা গেছে। মেয়েও গেল, জামাইও গেল, সবই হারাইলাম। আত্মীয় স্বজন প্রতিবেশী কেউই মেনে নিতে পারছে না জিসান মিষ্টির এভাবে চলে যাওয়া। 1 বছর হলো তার দাম্পত্য জীবন শুরু। হ্যাঁ, এই স্বামীর সুখে মনে করেন যে সে এখন নিজেকেই আর মেনে নিতে পারেনি। একটার পেছনে দুটো জীবন ক্ষতি হইল না, এটা তো একটা মর্মান্তিক ঘটনা। যেখানেই থাকুক ভালো থাকুক জিসান আর তার মিষ্টি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। অথৈ সাগরে ভাসছে সাংবাদিক মেহেদী হাসানের পরিবার। যাত্রাবাড়িতে সহিংসতার সংবাদ সংগ্রহকালে গুলিতে প্রাণ হারান তিনি। পটুয়াখালীর বাউফলের বাড়িতে চলছে শোকের মাতম। এসব ছবি এখন শুধুই স্মৃতি। বাবাহারা 2 মেয়ে। অথৈ সাগরে গণমাধ্যম কর্মী হাসান মেহেদীর পরিবার। পটুয়াখালীর বাউফলের হোসনাবাদ গ্রামের বাসিন্দা মেহেদী স্ত্রী সন্তানদের নিয়ে থাকতেন ঢাকার কেরানীগঞ্জে। কাজ করতেন ঢাকা টাইমসে, ছিলেন সিনিয়র রিপোর্টার। গত 18 জুলাই যাত্রাবাড়িতে সহিংসতার খবর সংগ্রহকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। আশিকর ভাই, মেজো ভাই, ওর কাছে ফোন দিয়েছে যে মেহেদী হাসান গুলি লাগছে, ঢাকা মেডিকেলে আছে, তোমরা তাড়াতাড়ি করে। এই ও পাইয়া ও আর কি গেছে, ও আবার আত্মীয় স্বজন সবার দিয়ে ফোন দিয়েছে ভাইয়ের গুলি লাগছে, আমি হাসপাতাল যাইতে আছি। লাগে নিয়ে থাক দুধ খাওয়াইছি, এখন কষ্ট করে ওই বাইরে পাচ্ছিল। 3 ভাইয়ের মধ্যে সবার বড় মেহেদী। বাবা মাকে দেখভালের দায়িত্ব ছিল তার। এখন না ফেরার দেশে সেই সন্তান। নির্বাক স্বজনরা, শোকস্তব্ধ এলাকাবাসীও। বাড়ির আগিনাতেই চিরনিদ্রায় শায়িত মেহেদী। ব্যাংকে কোনো টাকা উঠাইছে, টাকা উঠে ঘর উঠাইছে। এখন ওই চাকরি নিয়েছিল, চাকরি নিয়ে
এরপরে আস্তে আস্তে ঋণ শোধ করবে। বালুর কোন শেষ এই অনেক এলাকা যে এলাকান আমার মনে হয় খুবই কম ছিল। কারো সাথে মুখ তুলে কোনো সময় কথা কয় নাই, মাথা উঁচু করে কারো দ্বারে দাঁড়ায় নাই। ঢাকা টাইমসের আগেও আরও দুটি পত্রিকায় কর্মরত ছিলেন মেহেদী। কাজ করেছেন বেসরকারি একটি সংবাদভিত্তিক টিভি চ্যানেলেও। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। কোনোভাবেই কমছে না রোহিঙ্গা ক্যাম্পের অস্থিরতা। গেল 1 বছরে অর্ধশতাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ক্যাম্পগুলোতে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বেড়েছে সন্ত্রাসীদের আনাগোনাও। এসবের জন্য একে অপরকে দায়ী করছে সশস্ত্র গ্রুপগুলো। ক্যাম্পগুলোতে হত্যা নির্যাতনের সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নামও এসেছে যমুনা টেলিভিশনের হাতে। আছে অস্থিরতার প্রমাণও। কক্সবাজার টেকনাফ সীমান্ত ও রোহিঙ্গা সমস্যা নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। ছবি তুলেছেন লুৎফর রহমান। দিনে দুপুরে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে। আতঙ্কে যার যার ঘরে ঢুকে যান সাধারণ রোহিঙ্গারা। এবারে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের উৎস খোঁজার চেষ্টা। কয়েকদিনের সে চেষ্টা অবশ্য একেবারে ফলশূন্য হয়নি। এখানে একটি ঘর, আর এই যে ঘর, তো বোঝার কোনো উপায় নাই যে এখানে আসলে কী হতে পারে। আমরা এখানে এসে গেছিলাম, এই যে এখানে বিদেশি একটি পিস্তল রয়েছে, আরেকটি পিস্তল রয়েছে, আর একটি দেশীয় বন্দুক রয়েছে। তো এই যে অস্ত্রগুলো, সেই অস্ত্রগুলোর আসলে এখন পর্যন্ত যদিও মালিক পাওয়া যায় না, এবার কারা আমরা চেষ্টা করছি এগুলা কাদের, আসলে কারা এগুলো এখানে আনে সেটি জানার জন্য হয়তো আমাদের আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। খোঁজ নিয়ে জানা যায় ক্যাম্পের আধিপত্য, অস্ত্র, মাদক চোরাচালান সহ নানা ইস্যুতেই বিবাদমান গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষ লেগেই থাকে। চালানো হয় নির্মম নির্যাতন। অনুসন্ধানে অন্তত 2 ডজন ব্যক্তির নাম পাওয়া গেছে। এদের অধিকাংশই আরসা সদস্য বলে নিশ্চিত করেছেন রোহিঙ্গারা। আর তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, মাদক কারবার সহ রয়েছে নানা অভিযোগ। রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ডের জন্য সরাসরি আরসাকে দায়ী করছেন আরএসএ নেতারা। তবে হত্যাকাণ্ডের কথা স্বীকার না করলেও ক্যাম্পে নিজেদের আধিপত্যের কথা জানিয়েছেন আরসার সদস্যরা। রোহিঙ্গা ক্যাম্পত বলতে আরসু নাই, এটা আছে দা আরসা, জিং কোন খরাফি করে আরসা করে দে। অনদিন আরসুর শিক্ষা নাই দে মানুষ মারা, ফিয়ারা মারা। এটা আরসু নবী সংগ্রুপ গ্রুপ এটা নদীম সিরিফ আর আরতাহিন দেই এখন পুরা ক্যাম্প আর দহলত আইগে আর এটার গ্রুপ খাই নদীম। দিনের বেলায় সন্ত্রাসীরা এসব অস্ত্র নিরাপদ স্থানে রেখে যার যার কাজে চলে যায়। সন্ধ্যা নামতেই আতঙ্ক তৈরি হয় ক্যাম্পগুলোতে। আইনশৃঙ্খলা বাহিনী ও ক্যাম্পের বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য মতে গেল 1 বছরে 70টির মতো খুনের ঘটনা ঘটেছে উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে। এ সময়ে শতাধিক অবৈধ অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সূত্র বলছে ক্যাম্প ও আশপাশের পাহাড়ে নিজেরাই তৈরি করে দেশীয় অস্ত্র, আর বিদেশি অস্ত্র আসে প্রতিবেশী দেশ থেকে। একদিকে হতাশা, অন্যদিকে কয়েকটি গ্রুপ আছে যারা চাঁদাবাজি, অপহরণ, মাদক ব্যবসা এগুলো নিয়ন্ত্রণ করে অর্থ সংগ্রহের চেষ্টা করে। তো এই গ্রুপগুলি তাদের আধিপত্য বিস্তারের জন্য নিজেরা এই হানাহানিতে লিপ্ত হচ্ছে। মহেশখালী ঈদগড়ে কিছু অসাধু আছে যারা এই ইম্প্রোভাইজড ওয়েতে অস্ত্রগুলো তৈরি করে ওখান থেকেই কালেকশন করে, এবং ঈদগড়েও কিছু আছে, এবং এই কক্সবাজার ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে সাগর, পাহাড়ি এলাকা, রিমোট এরিয়া আছে। মিয়ানমারের সংঘাত আরও জোরালো হলে এখানকার ক্যাম্পগুলো উত্তপ্ত হবার শঙ্কা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। রোহিঙ্গা ক্যাম্পের 2টি আলোচিত পাহাড় রয়েছে। আমি এখন যেখানে রয়েছি এটি হচ্ছে ইরানি পাহাড়, আর এটি রয়েছে লাল পাহাড়। এই 2টি পাহাড় থেকেই সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের পর লাশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এপিবিএন এবং র্যাব সহ বিভিন্ন সংস্থার অভিযানে সবচেয়ে বেশি গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এখান থেকেই। এখানকার রোহিঙ্গারা বলছেন একদিকে নিজ দেশে ফিরে যাওয়ার যন্ত্রণা রয়েছে তাদের মধ্যে, অপরদিকে একই সম্প্রদায়ের কিছু সশস্ত্র গোষ্ঠীর নির্মম নির্যাতনে অতিষ্ঠ তাদের জীবন। তাই প্রত্যাবাসনের আগে অন্তত এখানে যতদিন আছেন ততদিন নিশ্চিন্তে নিরাপদ জীবনযাপন করার প্রত্যাশা করেন রোহিঙ্গারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, পালংখালী, উখিয়া, কক্সবাজার।
রাতভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলজট দেখা দিয়েছে। জনভোগান্তির সেই কথা জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী সুমাইয়া ঐশী। তার মাধ্যমে জানাবো সেই খবরের বিস্তারিত। ঐশী, ঠিক কেমন দেখছেন রাজধানীর জলজট এবং ঠিক কোন এলাকায় আছেন, এবং ছুটির দিনে এই রাস্তাঘাটে মানুষের চলাচল কেমন এবং তাদের প্রতিক্রিয়াও নিশ্চয়ই আপনি শুনেছেন, সে কথাই জানতে চাই আপনার মাধ্যমে। রেজা, এখন ভোর থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং যেমনটি এখন দেখতে পাচ্ছেন আমার পেছনে, বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ জোরেই পড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং জনদুর্ভোগ যেমনটি হয়, বৃষ্টি হলে মানুষের জনদুর্ভোগ কিন্তু বেড়ে যায়। আর জলাবদ্ধতা তো প্রতিবারের মতোই আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়। আজকে যেটি আমি দেখতে পাচ্ছি, গতকাল কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে, রাতেও বৃষ্টি হয়েছে, আজকে ভোর থেকেই বৃষ্টি চলছে। এবং আজকে শুক্রবার হয়, সাধারণ মানুষ এখনও সকাল সকাল বাড়ি থেকে খুব বেশি বের হননি। আমরা বেশ কয়েকটি গণপরিবহনও দেখতে পাচ্ছি। নতুন বাজার এলাকায় আছি, ফলে বাস স্টপেজ এটি, এবং এখানে অনেকগুলো গণপরিবহন আসছে, যাত্রী নিয়ে যাচ্ছে। তবে শুক্রবার যেহেতু এত সকালে মানুষের চলাচল একটু তুলনামূলক কম, ছুটির দিন, তার উপর বৃষ্টি যেহেতু, মানুষ হয়তো বেশিরভাগই এখন বাড়িতে আছেন। এবং যাদের সঙ্গে আমার কথা হচ্ছে, বেশিরভাগই তারা খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, সিএনজি চালক। তারা বলছেন যে এই বৃষ্টির দিনে, ছুটির দিন, তার উপর বৃষ্টির দিন, সেই জন্য আসলে যাত্রীও তারা পাচ্ছেন না। এবং রিক্সা চালকদের কথা যদি বলি, বৃষ্টিতে ভিজে ভিজে তাদেরকে, যাত্রীদেরকে পরিবহন করতে হচ্ছে। এবং বিভিন্ন জায়গায় সামান্য কিছু জলজট আমরা দেখতে পেয়েছি। এবং যেটি আসলে রাজধানীতে খুব একদম স্বাভাবিক নিয়ম হয়ে গেছে বলতে গেলে, যে সামান্য বৃষ্টি হলেই কিন্তু আমরা জলাবদ্ধতা দেখতে পাই। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে রিক্সাগুলো কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছে রেজা, এবং সেখানে যেহেতু ছুটির দিন, তারা যাত্রীও কম পাচ্ছেন। তারা বলছেন যে এই যে বৃষ্টির যে মিশ্র দুর্ভোগ, তার উপর বেশ কিছুদিন ধরে যে সার্বিক পরিস্থিতি দেশের, সব মিলিয়ে সবচেয়ে বেশি খেটে খাওয়া মানুষরা কষ্টে আছেন। বৃষ্টির দিনে তো সেই কষ্ট আরও কয়েক গুণ হয়ে যায়। রেজা, সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ ঐশী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মেঘনার অস্বাভাবিক জোয়ারে সপ্তাহখানেক ধরে প্লাবিত লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতির অন্তত 20টি গ্রাম। জলমগ্ন অবস্থায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, তলিয়েছে মাছের ঘের আর ফসলি জমি। তবে মেঘনা তীর রক্ষা বাঁধের কাজ রয়েছে চলমান। এটি শেষ হলেই ভোগান্তি নিরসন হবে বলে আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মেঘনা তীরবর্তী বিস্তীর্ণ জনপদ লক্ষ্মীপুর কমলনগরের মতিরহাট। সপ্তাহখানেক ধরে এভাবেই জোয়ারে পানি ঢুকছে গ্রামটিতে। জোয়ার ভাটার খেলায় দুর্ভোগে কমলনগর ও রামগতির অন্তত 20টি গ্রাম। জলমগ্ন বসতঘর, ভেঙে গেছে ঘরের ভিটি। রান্নাঘরও ডুবে থাকায় ভোগান্তিতে যোগ হয়েছে নতুন মাত্রা। সড়কগুলো হাঁটুপানির দখলে। বেরি নাই, বান নাই, কিছু নাই, জোয়ার উঠানোর লগে সব ডুবে যাইতেছে, সব শেষ। পানি উঠলে ফিরাটি সব ভাঙি যায়, হালার গোয়া টোয়া সব পড়ে যায়, এই ফুসকুড়ি টুসকুড়ি সব ডুবে যায়। মানে অনেক কষ্ট, ফাঁকঘর টাকঘর সব, মেন ঘর সব ডুবে যায়। শুধু জনদুর্ভোগ নয়, ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে গ্রামীণ অর্থনীতি। জোয়ারের পানিতে তলিয়েছে মাছের ঘের, ফসলি জমি। স্থানীয়রা জানায়, প্রতি বর্ষায় অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় মেঘনাপাড়ের এই জনপদ। ধান, পাট, জায়গা জমি এবং বাড়ি ঘর দুয়ার সবকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। জোয়ারে প্রতি বছর ফিরা ঘোরা ভাঙ্গিয়া যাতে আমরা কাগজ দিয়ে কোন রকম ঘুরিয়া রেখে রাখছি। এই জোয়ারের কারণে কৃষকের এই জ্বালা গেছে, জ্বালা একদম পচে গেছে। কৃষি বিভাগের তথ্য মতে এরই মধ্যে প্রায় 90 হেক্টর জমির বীজতলা প্লাবিত হয়েছে। তবে নির্মাণাধীন মেঘনা নদীর তীররক্ষা বাঁধের কাজ শেষ হলে সমস্যার সমাধান হবে বলে আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পানিটা যদি দ্রুত বেড়ে যায় তাহলে হয়তো ক্ষতিটা এত হবে না। তো আমাদের এখন পর্যন্ত যে হিসাব, পানি যদি এভাবে থেকে যায় সেক্ষেত্রে আমাদের 90 হেক্টর জমি আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে। সাস্টেনেবল এমপ্যাকমেন্ট আমরা করে দিচ্ছি, সেক্ষেত্রে আর ভিতরে আমাদের পানি থাকবে না। ইন দ্য মেন টাইম আমাদের যে মানে ওয়াটার সিস্টেমটা থাকবে, অনেকগুলো রেগুলেটর আমরা করব, ভিতরে যাতে পানি জমতে না পারে। চলতি জোয়ারে জলবন্দি জেলার লক্ষাধিক মানুষ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, এবার আপনাদেরকে জানাবো মাছ বাজারের খবর। সেটি জানা থেকে চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী কাদের পলাশ। তার মাধ্যমে জানাবো সেই খবরের বিস্তারিত। পলাশ, বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন? নিশ্চয়ই ক্রেতা বিক্রেতা যারা রয়েছেন তাদের সাথে আপনার কথা হয়েছে, তাদের প্রতিক্রিয়াও জানতে চাই আপনার মাধ্যমে। সকাল থেকে একেবারে ভারী বৃষ্টি হচ্ছে। গতকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে, থেমে থেমে, কখনো ভারী, কখনো দমকা, কখনো হালকা বৃষ্টি হচ্ছে।
এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আছে, যে কারণে বাজারে কিন্তু ক্রেতার উপস্থিতি অনেক কম। আর তাছাড়া বাজারে কিন্তু মাছেরও সরবরাহ অনেকটা কম। আর এই আগস্ট সেপ্টেম্বর হচ্ছে নদীতে মাছ ধরা পড়ে তথা প্রচুর পরিমাণে, অর্থাৎ এই সময়টাই হচ্ছে মাছের ধরা মৌসুম, ইলিশের ধরা মৌসুম। কিন্তু এই গত 2 দিন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে জেলেরা নদীতে যেতে পারছে না, এবং যে কারণে মাছের সরবরাহ একেবারেই কম। তবে দেশের যেসব মাছ আছে, অর্থাৎ পুকুরের যে মাছ আছে, সেসব মাছই এখন বাজারে দেখা যাচ্ছে। আমরা দেখছি যে যেসব মাছ দেশীয় মাছ, অর্থাৎ পুকুরের যেসব মাছ, সেসব মাছ বিভিন্ন দরে বিক্রি হচ্ছে, বিভিন্ন সাইজের মাছ। আমরা রুই মাছ দেখেছি যে 350 থেকে 600 টাকার কেজির মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া কাতলা, রুই, মৃগেল, অন্যান্য যেসব মাছ আছে, সেসব মাছ কিন্তু 350 থেকে 400-500 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। যদিও ছোট এবং বড় বৃদ্ধের ভিতরে অনেক কিছু দাম নির্ভর করে। আর ইলিশের সরবরাহ তুলনামূলক কম হওয়ার কারণে ইলিশের দাম কিন্তু অনেক বেশি। আমরা দেখছি যে ইলিশ বড় আকারের যেসব ইলিশটা বিক্রি হচ্ছে 2200 থেকে 2000 টাকা, আর ছোট যেসব ইলিশ আছে সেগুলো 800 থেকে 1000-1200 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। তবে দেশের ছোট যেগুলো, সেগুলো 600-700 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, যেহেতু এখন ইলিশের সরবরাহটা কম, ইলিশ কম ধরা পড়ছে, বাজারেও সরবরাহ কম, যে কারণে মানুষের কিন্তু ইলিশের প্রতি খুব বেশি চাহিদা নেই। তারা অন্যান্য যেসব মাছ আছে সেসব মাছগুলোই কিনছে। আর বিক্রেতারা বলছেন এখন ইলিশের ভরা মৌসুম শুধুমাত্র নামেই, কারণ যেহেতু বাজারে ইলিশ সরবরাহ নাই বা জেলেদের জালে কম ধরা পড়ছে, যে কারণে ইলিশের দামটা অনেক বেশি। তবে অন্যান্য মাছের দাম যে কম তা বলা যাবে না, কারণ সেসব মাছেরও দাম কিন্তু তুলনামূলক বেশি। আমরা দেখছি গত 1 সপ্তাহের তুলনায় চাঁদপুরে অন্যান্য যেসব মাছ আছে, রুই, কাতলা, মৃগেল, সেসব মাছও কিন্তু একটু বেশি দরে বিক্রি হচ্ছে। বাজারে পাঙ্গাস মাছ সর্বনিম্ন 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকার মধ্যে। এ ছিল আমার কাছে মাছের বাজারের সর্বশেষ বাজা। সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ কাদের পলাশ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাম্প্রতিক অস্থিরতায় ধস নেমেছে বেনাপোল স্থলবন্দরের রাজস্ব আদায়ে। কয়েকদিন বন্ধ থাকার পর ইন্টারনেট চালু হলেও ধীরগতি রয়েছে। এতে আমদানি রফতানি বাণিজ্যে মন্দাভাব, ক্ষতির সম্মুখীন বন্দর নির্ভর ব্যবসায়ীরাও। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। প্রতিদিন আমদানি হয় নানা ধরনের পণ্য। এর মধ্যে রয়েছে দেশের 80% শিল্প কারখানার কাঁচামাল। তবে সাম্প্রতিক অস্থিরতার কারণে ধস নেমেছে বন্দরের রাজস্ব আদায়ে। বেশ কিছুদিন বন্ধ ছিল ইন্টারনেট, তারপর সচল হলেও ধীরগতি। এতে ব্যাহত বন্দরের আমদানি রফতানি বাণিজ্য। সময়মতো পণ্য খালাস না হয় শিল্প কারখানার উৎপাদনও বাধাগ্রস্ত হয়েছে। কারফিউ এবং ইন্টারনেট সেবা বিঘ্ন ঘটার কারণে আমদানি রপ্তানি করার হারে কমে গেছে। এটার মূল কারণ আমরা যেগুলো এলসি করেছি ব্যাংকে, এগুলো এলসি গুলো সুইফট পাস হয়নি। শিল্প কলকারখানার কাঁচামাল আমদানি রপ্তানি হয় এবং গার্মেন্টস জাতীয় পণ্য আমদানি হয়, এগুলো একেবারে বন্ধ ছিল। সরকারের রাজস্ব অনেক ঘাটতি হয়েছে। আমদানিকারকরা নির্দিষ্ট সময়ে পণ্য আমদানি করতে না পারায় তারা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিনিয়ত স্থলবন্দরটি হয়ে ভারত বাংলাদেশে আসা যাওয়া করেন অসংখ্য পাসপোর্টধারী যাত্রী। কমে যায় সেই সংখ্যাও। ঢাকা থেকে আসতে অনেক অসুবিধা হয়ে গেছে, কারণ আমাদের ভেঙে ভেঙে আসতে হচ্ছে। আমি আমার হাজব্যান্ডকে ওনার জন্মভূমি দেখানোর জন্য বাংলাদেশে এসেছিলাম, আর বাংলাদেশের এরকম কারফিউ সংকটজনক অবস্থা দেখে আমার একটু দেরি হয়ে গেছে, আমি দেশ ত্যাগ করছি। স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে সাম্প্রতিক অস্থিরতার বড় প্রভাব পড়েছে বেনাপোলে। গেল 2 সপ্তাহে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে অন্তত 170 কোটি টাকা। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম কিছুটা কমে যায় এবং পণ্যবাহী গাড়ির সংখ্যাও কমে যাওয়ায় রাজস্ব আদায় কিছুটা ব্যাহত হয়। দ্রুতই আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক হবে বলে আশা পরিচালকের। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। সাম্প্রতিক অস্থিরতার পর থেকে পাল্টে গেছে রাঙামাটির চিত্র। অপরূপ সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় সব স্পট কার্যত পর্যটক শূন্য হয়ে এই খাতে বিরাজ করছে স্থবিরতা। পর্যটন সংশ্লিষ্ট সব ব্যবসা বাণিজ্যও কার্যত বন্ধ। হঠাৎ মন্দাভাবে লোকসানের মুখে এই খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতরা। বর্ষায় যেন নতুন রূপে সেজেছে রাঙ্গামাটির প্রকৃতি। সাজেক ভ্যালি সহ ছোট বড় সব পর্যটন কেন্দ্র আরো মোহনীয়। কিন্তু 2 সপ্তাহের বেশি সময় ধরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে অস্থিরতা, কারফিউ সহ নানা সংকটের কারণে নেই পর্যটক। দূরপাল্লার যান চলাচল সীমিত,
কিছু চললেও সহিংসতার ভয় সবার মনে, ফলে হোটেল মোটেল রিসোর্টের বুকিং বাতিল করছেন অনেকে। অনেকগুলো বুকিং আমার ছিল, ঢাকা থেকে কাস্টমার ছিল, লাস্ট 7 দিনে এগুলো সব ক্যান্সেল হয়ে গেছে এবং এটা নিয়ে আমরা খুব চিন্তিত। এই বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের টোটালি আমরা হোটেলে গেস্ট শূন্য হওয়া। এভাবে চললে আমাদের হোটেল ব্যবসায়ীরা যারা আছে অনেক ক্ষতিগ্রস্ত আমরা পড়ে যাব। রাঙ্গামাটির ছোট বড় সব রেস্তোরাঁ, শপিং মল, বার্মিস মার্কেট, কাপ্তাই লেকের বোট চালক সহ এই খাতের সাথে জড়িতরা সবাই কর্মহীন, বন্ধ আয় উপার্জন। এখানে আমরা বসে আছি, কোনো লোকজন নাই, কোনো টুরিস্টই নেই, টুরিস্ট শূন্য আমরা এমনি সময় কাটাচ্ছি। লসের তো কোনো হিসাব কিতাব নাই। আমার যে এই মাসে যে আমাদের বেতন ভাতাতে দিবে তাতে তো হিমশিম খেয়ে যাবে। বছরের এই সময়ে হঠাৎ এমন মন্দাভাবে হতাশ রাঙ্গামাটির ব্যবসায়ীরা। পরিস্থিতি স্বাভাবিক হলে লোকসান পোষানোর আশা তাদের। 52টা হোটেল আছে আমাদের এখানে। 52টা হোটেলের মধ্যে আমাদের সবগুলো মিলে প্রায় 3 কোটি 3.5 কোটি আমরা লোকসান, ক্ষতিগ্রস্ত। সড়কে স্বাভাবিক গাড়ি চলাচল হলে পর্যটক আগমন আগের মতো আসবে বলে আশা রাখি। শহীদুল সুমন, যমুনা নিউজ। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গতকাল সন্ধ্যায় কয়েকটি জেলায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। নারায়ণগঞ্জে পুলিশের বাধায় পণ্ড হয় কর্মসূচি। নারায়ণগঞ্জে আন্দোলনকারীরা প্রথমে শহীদ মিনারে জড়ো হন। তাদের অভিযোগ, পুলিশ এ সময় তাদের ধাওয়া করে। পরে প্রেস ক্লাবের পেছনের রাস্তায় একত্রিত হন শিক্ষার্থীরা। পুলিশ কর্মসূচি পালনে বাধা দিলে শুরু হয় বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। একসময় একজনকে আটক করতে দেখা যায়। ফেনীতে বড় বাজারের গলি থেকে মোমবাতি প্রজ্বলন করে ট্র্যাঙ্ক রোডে যেতে চাইলে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মুষলধারে বৃষ্টি শুরু হলে সরে যায় আন্দোলনকারীরা। বগুড়ায় বিয়াম স্কুল ও কলেজের সামনের সড়কে সন্ধ্যার দিকে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় প্রতিবাদী গান পরিবেশন করা হয়। হতাহতের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার পাহাড়ি অঞ্চলগুলোতে বাড়ছে থাই জাতের গোলাপ ফুলের চাষ। প্রতি মাসে চাষিরা বিক্রি করছেন লাখ লাখ টাকার ফুল। কৃষি বিভাগ বলছে, অন্যান্য জায়গার তুলনায় এই এলাকার ফুলের গুণগত মান ভালো হওয়ায় ঢাকা সহ বিভিন্ন জেলায় এর চাহিদা বাড়ছে। চাষিদের যে কোনো প্রয়োজনে সহায়তার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। লাল, হলুদ, সাদা, গোলাপি, নানা রঙের গোলাপ ছড়াচ্ছে সৌন্দর্য। বছর জুড়ে গোলাপের চাহিদা, এক একজনের পছন্দ এক এক রং। সেই ভাবনা থেকেই শেরপুরের ঝিনাইগাতিতে বাণিজ্যিকভাবে থাই গোলাপ চাষ। দিন বদলের স্বপ্ন দেখছেন বেশ কিছু চাষি। আমরা 2 বছর ধরে কাজ করি, দৈনিক আমরা 500 টাকা করে পাই। সংসার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেভাবে চলায় এভাবেই। বাগানে কাজ করতে আমাদের ভালো লাগে। আগামীতে আর আমাদের 500 একর জমি বাসবো। আমরা প্রতিদিন এই বাগান থেকে একদিন পরে পরে 1000 থেকে 1200 ফুল তুলি। লাল, সাদা, হলুদ এরকম বিভিন্ন ধরনের ফুল আছে। আমরা এখানে আসি, দেখি। এই চাষিদের একজন জামাল মিয়া 2 বছর আগে 3 বিঘা জমিতে গোলাপ চাষ শুরু। বছর না যেতেই দেখেছেন লাভের মুখ। তাকে দেখে অনুপ্রাণিত হন আরো অনেকেই। গড়ে তুলছেন ফুলের বাগান। ঢাকা সাভার থেকে আইছি, এই সন্ধ্যা করা জায়গা নিয়ে গোলাপ বাগান করেছি। আমি 12 কাঠা জমিন বাগান করছি। আমি প্রথম বছর আমার এই 12 কাঠা জমিনের ভিতরে 9 লক্ষ টাকা খরচ হয়। আমি বছরের 11 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে আমার সম্পূর্ণ টাকা পরিশোধ হয়ে যায়। এখন আমি ইনশাল্লাহ লাভের মধ্যে আছি। কৃষি বিভাগ বলছে, শেরপুরের গারো পাহাড়ের মাটি গোলাপ চাষে খুবই উপযোগী। চাষিদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। দেখা গেছে যে এই এলাকার মাটিতে যে গোলাপ হচ্ছে সেই গোলাপ যশোরের গোলাপের তুলনায় অনেক ভালো। অন্য কোনো কৃষি উদ্যোক্তা যদি গোলাপ চাষে আগ্রহী হয় তাহলে উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ এবং প্রশিক্ষণ প্রদান করা হবে। বর্তমানে উপজেলাটিতে প্রায় 48 বিঘা জমিতে চাষাবাদ হচ্ছে এই থাই গোলাপ। জারিন অর্নি, যমুনা নিউজ।
কমান্ডার হত্যার কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিলেন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ। বৃহস্পতিবার শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরের দাফন প্রক্রিয়ার সময় দেয়া ভিডিও বার্তায় এই হুঁশিয়ারি দেন তিনি। নাসরাল্লাহ বলেন, ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে, এখন নতুন পর্যায়ে পৌঁছে গেছে চলমান যুদ্ধ। গাজা যুদ্ধ এখন উন্মুক্ত যুদ্ধে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। হিজবুল্লাহ নেতার হুমকি, প্রতিরোধ বাহিনীগুলোর পাল্টা জবাব এখন অনিবার্য। গাজায় হামলা হচ্ছে, লেবানন, ইয়েমেন, ইরাকেও হামলা হচ্ছে। যুদ্ধ এখন আর কোনো ফ্রন্টে সীমাবদ্ধ নেই, এখন এটি সব ফ্রন্টের জন্য একটি উন্মুক্ত যুদ্ধে পরিণত হয়েছে। নতুন ধাপে প্রবেশ করেছে এই যুদ্ধ। আজ আমি বক্তৃতা দিতে চাই না, একটা কথাই বলতে চাই, শত্রু এবং শত্রুদের নেপথ্যে যারা আছে, অনিবার্য প্রতিক্রিয়ার জন্য তাদের অপেক্ষা করতে হবে। মিসাইল হামলায় নিহত হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার মরদেহ ইরান থেকে কাতারে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাজধানী দোহায় পৌঁছায় মরদেহ। দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে এ সময় উপস্থিত ছিলেন খালেদ মেশাল সহ হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতা। শুক্রবার দোহায় জানাজা শেষে লুসাইল শহরে হবে ফিলিস্তিনি মুক্তিকামী এই নেতার দাফন। এর আগে বৃহস্পতিবার লাখো মানুষের অংশগ্রহণে তেহরানে অনুষ্ঠিত হয় হানিয়ার প্রথম জানাজা। মঙ্গলবার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফরে গিয়েছিলেন হানিয়া। মঙ্গলবার গভীর রাতে মিসাইল ছুড়ে এই নেতাকে হত্যা করা হয়। ক্ষেপণাস্ত্র হামলায় 9 আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণে মৃত্যু হয়েছে হামাস প্রধান ইসমাইল হানিয়ার। আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। হানিয়া যে গেস্ট হাউসে অবস্থান করছিলেন প্রায় 2 মাস আগে, সেখানে পেতে রাখা হয় বোমা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে। যদিও হামাস ও তেহরানের দাবি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন হানিয়া। মৃত্যুর আগে এই ভবনে অবস্থান করছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। বিস্ফোরণে দেহরক্ষী সহ মৃত্যু হয় তার। কিভাবে মারা গেলেন হামাস প্রধান তা নিয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে। ইরান ও হামাসের দাবি ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে তার। তবে বৃহস্পতিবার এক প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র নয়, বোমার বিস্ফোরণে মৃত্যু হয়েছে হানিয়ার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অন্তত 7 কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদন তৈরি করা হয়। এতে বলা হয়, নেশাত নামের যে ভবনটিতে ছিলেন হানিয়া সেটি বিপ্লবী গার্ড বাহিনী দ্বারা সুরক্ষিত ছিল। তবে প্রায় 2 মাস আগেই ভবনটিতে পেতে রাখা হয় বোমা। ইসমাইল হানিয়া ভবনটিতে অবস্থান করার সংবাদ নিশ্চিত হওয়ার পরই রিমোট কন্ট্রোলের মাধ্যমে এর বিস্ফোরণ ঘটানো হয়। এমন প্রতিবেদন প্রকাশের পর খুব স্বাভাবিকভাবেই আলোচনায় ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা। বিপ্লবী গার্ড বাহিনীর অধীনে থাকা সুরক্ষিত ভবনে এ ধরনের হামলার পর প্রশ্ন উঠেছে দেশটিতে ইসরায়েল কিংবা মার্কিন গুপ্তচরদের অবস্থান নিয়ে। যদিও ইরানের অভ্যন্তরে ইসরায়েল সহ দেশটির শত্রুরাষ্ট্রের হামলার ঘটনা নতুন নয়। গেল 1 দশকে দেশটির অন্তত 5 জন পরমাণু বিজ্ঞানী গুপ্তহত্যার শিকার হয়েছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানের হামলার ভয়ে ইসরায়েলের আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। বৃহস্পতিবার অন্তত 10টি এয়ারলাইন্স কোম্পানি ইসরায়েলে বিমান চলাচলের স্থগিতের ঘোষণা দিয়েছে। লুফথানসা গ্রুপের অধীনে থাকা লুফথানসা, সুইস এয়ারলাইন্স, ব্রাসেল এয়ারলাইন্স, অস্ট্রিয়ান এয়ারলাইন্স ও ইউরোউইংস সহ আগামী 9 আগস্ট পর্যন্ত ইসরায়েলে তাদের সব ফ্লাইট বাতিল করেছেন। বৃহস্পতি ও শুক্রবারের ফ্লাইট বাতিল করেছে এয়ার বাল্টিক এয়ারলাইন্স। ফ্লাইট বাতিলের তালিকায় আছে এয়ার ইন্ডিয়া, ডেল্টা, ফ্লাই দুবাইয়ের মতো কোম্পানিও। তবে ইসরায়েলের দাবি তাদের আকাশপথ সম্পূর্ণ নিরাপদ রয়েছে। অবশেষে ইউক্রেন পৌঁছেছে বহুল প্রতীক্ষিত যুদ্ধ বিমান F-16। যুক্তরাষ্ট্র ও লিথুনিয়া জানিয়েছে এই তথ্য। আরও কমপক্ষে 60টি F-16 কিয়েভে পাঠানোর ঘোষণা দিয়েছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। এ খবরে বিদ্রূপ করেছে রাশিয়া। মুহূর্তে এসব বিমান উড়িয়ে দেবে রুশ সেনারা, মন্তব্য ক্রেমলিনের মুখপাত্রের। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, F-16-এর চেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান রাশিয়ার আছে। তাই যুদ্ধের ময়দানে এই সমরযান খুব একটা সুবিধা দেবে না ইউক্রেনকে। দীর্ঘদিন ধরেই ব্যাপক অস্ত্র সংকট সংঘাতময় ইউক্রেনে। রাশিয়ার মুহুর্মুহু মিসাইল হামলায় প্রতিদিনই আরও কোণঠাসা হয়ে পড়ছে দেশটি। ফ্রন্টলাইনগুলোতে একের পর এক শহর চলে যাচ্ছে মস্কোর দখলে।
এমন পরিস্থিতিতে কিয়েভে পৌঁছেছে মার্কিন F-16 যুদ্ধবিমানের প্রথম চালান, যদিও এই বহরে কতটি বিমান আছে তা জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী লিথুনিয়া থেকে বিমানগুলো গেছে বলে নিশ্চিত করেছে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সন্দেহ নেই, নতুন সমরাস্ত্র পেয়ে আরও আত্মবিশ্বাসী জেলেনস্কি প্রশাসন। ইউক্রেনের আকাশকে সুরক্ষিত রাখতে সক্ষমতা গড়ে তোলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য সম্ভাব্য সব কিছুই করছি আমরা। পর্যাপ্ত পরিসরের অস্ত্র পেলে রাশিয়ার সন্ত্রাসী কার্যক্রমকে অবশ্যই প্রতিহত করতে পারবো আমরা। এর আগে ইউক্রেনীয় পাইলটদের একটি দলকে F-16 যুদ্ধবিমান চালানো সহ প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি আরও 60টি F-16 দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে ন্যাটো জোটভুক্ত 32টি দেশ। পশ্চিমাদের দেওয়া ওই যুদ্ধবিমানের সংখ্যা খুব জলদি কমে আসবে। এ ধরনের সাহায্য যুদ্ধের ময়দানে কোনো প্রভাব ফেলতে পারবে না। F-16 কোনো অব্যর্থ অস্ত্র নয়, সবগুলো একে একে ধ্বংস করবে রুশ সেনারা। 20 মিলিমিটার ক্যাননের সজ্জিত F-16 যুদ্ধবিমান শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটতে পারে। নিখুঁতভাবে 3200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে ছুটতে পারে মিসাইল। তবে রাশিয়ার ভাষ্য, প্রতিপক্ষ কোনো জাদুর কাঠি হাতে পায়নি। একই রকম আভাস মিলছে গবেষকদের বিশ্লেষণেও, কারণ রাশিয়ার আছে সুখয় সিরিজের একগুচ্ছ যুদ্ধবিমান, যা গত শতকে নির্মিত F-16 এর তুলনায় কয়েক গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে বড় ধরনের বন্দি বিনিময় অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের মধ্যস্থতায় চুক্তির আওতায় নিজ দেশে ফিরেছেন 7 দেশের 26 জন নাগরিক। বিভিন্ন দেশ থেকে মুক্তি পেয়েছে 2 শিশুসহ 10 রুশ নাগরিক। বিনিময়ে রাশিয়া মুক্তি দিয়েছে 16 জনকে, যাদের মধ্যে ওয়াল স্ট্রিট জার্নালের আলোচিত সাংবাদিক ইভান গার্সকোভিজও, সাবেক মার্কিন নৌ কর্মকর্তা পল হুইলানো রয়েছেন। স্নায়ুযুদ্ধের পর পূর্ব ও পশ্চিমের মধ্যে এটি সবচেয়ে বড় বন্দি বিনিময়ের ঘটনা। এর আগে 2022 সালের ডিসেম্বরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দি বিনিময় হয়। সে সময় মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনারের পরিবর্তে রাশিয়ার অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউতকে ছেড়ে দিয়েছিল ওয়াশিংটন। দর্শক, এবার দেখে নেব 8ম দিন শেষে প্যারিস অলিম্পিকের সবশেষ পদক তালিকায় অবস্থান কে কোথায় রয়েছে। শীর্ষস্থানে রয়েছে চীন। আয়োজক দেশ ফ্রান্সকে টপকে 2-এ উঠে এসেছে ইউএসএ। 3 নম্বরে নেমে গেছে স্বাগতিকরা। 11টি গোল্ড, 7টি সিলভার ও 6টি ব্রোঞ্জ সহ মোট 24টি পদক নিয়ে মেডেল টেবিলের 1 নম্বরে অবস্থান করছে চীন। 9টি স্বর্ণ পদক নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইউএসএ। 8টি গোল্ড নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স। 4 নম্বরে থাকা ক্যাঙ্গারুদের 8 স্বর্ণের সাথে আছে 6টি সিলভার, 4টি ব্রোঞ্জ সহ মোট 18টি পদক। 9টি গোল্ড, 15টি সিলভার ও 13টি ব্রোঞ্জ জিতে এক লাফে পঞ্চম স্থান থেকে 2-এ উঠে এসেছে যুক্তরাষ্ট্র। তাদের মোট পদকের সংখ্যা 37। প্যারিস অলিম্পিক 2024 বিশ্বকাপ ফাইনালের পর অলিম্পিকে ফুটবলের ব্লকবাস্টার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ দিবাগত রাত 1টায়। বিশ্বমঞ্চে আরও একবার মুখোমুখি হবে দুই জায়ান্ট। গ্রুপ এর শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে শীর্ষে অবস্থান করছে ফ্রান্স। অন্যদিকে গ্রুপ বিতে প্রথম ম্যাচে মরক্কোর কাছে হারায় দ্বিতীয় স্থানে শেষ করছে আর্জেন্টিনা। সেই হিসেবে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুদল। লড়াই দুদলের 2 কোচেরও। আর্জেন্টিনার কোচ মেসির প্রাক্তন সতীর্থ হ্যাভিয়ার মাসচেরানো, ফ্রান্সের দায়িত্বে রয়েছেন থিয়েরি অরি। খেলোয়াড় হিসেবে এই 2 ফুটবলার একে অপরের বিপক্ষে খেলছেন। এবার কোচ হিসেবেও তাদের লড়াই। বাকি 3টি কোয়ার্টার ফাইনালে খেলবে মরক্কো, আমেরিকা, জাপান, স্পেন ও মিশর ও প্যারাগুয়ে। 2018 বিশ্বকাপের রাউন্ড অফ 16 ফ্রান্স আর্জেন্টিনাকে হারিয়েছিল 4-3 গোলের ব্যবধানে। 2022 বিশ্বকাপ ফাইনালে টাই ব্রেকে ফ্রান্সকে হারায় আর্জেন্টিনা। সব ঠিক থাকলে 2034 সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে সৌদি আরব। 48 দলের অংশগ্রহণে দেশটির 5টি শহরের 15টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবকটি ম্যাচ। সৌদি আরবের প্রস্তাবিত শহরগুলোর মধ্যে রয়েছে রিয়াদ, জেদ্দা, আল খেবার, আবহা ও $500 বিলিয়ন অর্থমূল্যের নতুন শহর নিয়ম, যার মধ্যে নতুনভাবে নির্মাণাধীন স্টেডিয়াম কিং সালমানে অনুষ্ঠিত হবে আসরের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ, যেখানে দর্শক ধারণ ক্ষমতা 92,000। এখনও ঘোষণা না হলেও 2034 সালের ফুটবল বিশ্বকাপ যে সৌদি আরবে বসতে যাচ্ছে তা প্রায় নিশ্চিত। প্যারিস অলিম্পিকে ফিফা বিশ্বকাপ আয়োজনের বিডে একমাত্র বিডার ছিল সৌদি আরব। ফলে বিড শেষে নির্ধারিত হয় আবারও এশিয়ার মাটিতে বিশ্বকাপের আসর বসবে আগামী 10 বছর পর। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো।
32 দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হলেও 2026 ফিফা বিশ্বকাপে যুক্ত হবে আরও 16টি দল। 64 ম্যাচের বদলে বাড়বে ম্যাচের সংখ্যাও। সেই অনুযায়ী 2034 বিশ্বকাপে অংশ নেবে মোট 48টি দল। এছাড়া 5টি শহরের 15টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সৌদি আরবের প্রস্তাবিত শহরগুলোর মধ্যে রয়েছে রিয়াদ, জেদ্দা, আল খেবার, আবহা ও $500 বিলিয়ন অর্থমূল্যের নতুন শহর নিয়ম। এর মধ্যে রিয়াদেই থাকবে 8টি স্টেডিয়াম। সেই সাথে থাকবে নতুনভাবে নির্মাণের অপেক্ষায় থাকা কিং সালমান স্টেডিয়াম, যেখানে দর্শক ধারণ ক্ষমতা থাকবে 92,000। আর এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ। ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য অনেক আগে থেকেই পরিকল্পনা করছিল সৌদি আরব। ফুটবলে বিশাল বাণিজ্যের বাজার ধরতে খুলেছিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। তার অধীনেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার জুনিয়র ও কারিম বেনজেমার মতো ইউরোপ মাতানো অসংখ্য ফুটবলারদের নিজেদের ক্লাবে ভিড়িয়েছে সৌদি। অবশেষে সেই পরিকল্পনা এবার রূপ নিতে যাচ্ছে বাস্তবে। এর আগে একমাত্র আয়োজক দেশ হিসেবে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে বিশ্বকাপ আয়োজন করেছিল কাতার। এবার দ্বিতীয় আরব দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।